তো বন্ধুরা, বরুণের ফিরকিতে দিশেহারা নিউজিল্যান্ড ক্রিকেট দল। হ্যাঁ, ঠিক শুনছেন, বরুণের ফিরকিতে দিশেহারা নিউজিল্যান্ড ক্রিকেট দল। তো বন্ধুরা, এখানে যারা বলছিলেন কেকেআরের কোটায় চান্স পেয়েছেন হচ্ছে বরুণ চক্রবর্তী, আমি একটা জিনিস বুঝি না, বারবার করে কেন আইপিএল দলগুলোকে টানা হয় ইন্টারন্যাশনাল ক্রিকেট দলে। তো বন্ধুরা, এখানে বলে রাখি, যাদের পছন্দ না, আপনাদের এক একটা দলের পছন্দ, কিন্তু আপনারা বলতে পারবেন না যে বরুণ চক্রবর্তী বর্তমানে খারাপ খেলছেন বা খারাপ ফর্মে আছেন। তিনি টি-20তেও 5টা উইকেট নিয়েছেন এবং বর্তমানে কিন্তু তিনি একজন উইকেট টেকার বলার কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সেটা টি-20 হোক, এবং তিনি প্রমাণ করে দিলেন যে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিটি অর্থাৎ তিনি ওডিআইতেও ভালো খেলতে পারেন। তিনি ওডিআইতে একদম প্রথম ম্যাচে, তার ডেবিউ ম্যাচে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বড় ম্যাচে, তাও বড় টিমের বিরুদ্ধে তিনি 5টা উইকেট নিয়েছেন এবং কঠিন পরিস্থিতিতে তিনি নিয়েছেন। তো বন্ধুরা, এখানে তিনি প্রমাণ করে দিলেন যে কেকেআর কোটা নয়, তিনি কিন্তু চ্যাম্পিয়ন্স কোটায় কিন্তু চান্স পেয়েছেন ভারতীয় ক্রিকেট দলে। তো বন্ধুরা, এখানে আমরা যদি দেখি ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ডের মধ্যে, কিন্তু নিউজিল্যান্ড প্রথমে টস জিতে কিন্তু বল চুজ করে, এবং তারপরে আমাদের কিন্তু রোহিত শর্মা প্রথম দিকে একটু ভালো ফর্মে দেখা যাচ্ছিল, 17 বলে 15 করেন, একটা 4 ও একটা 6 মারেন। তো প্রথম দিক থেকে ভালো লাগছিল, কিন্তু তারপরে তিনি ফুল শট মারতে যান, তিনি একদম আউট হয়ে যান। এবং তারপর হচ্ছে আমাদের শুভমান গিল বন্ধুরা 7 বলে 2 রান করেছেন, তিনি এলবিডব্লিউ আউট হয়ে গেছেন। একটা দুর্ভাগ্যজনক আউট, একটা ম্যাচে হতেই পারেন, কিন্তু তিনি আপনি কি তাকে খারাপ বলবেন সেটা কিন্তু নয়, একটা ম্যাচে কিন্তু হতে পারে। গত ম্যাচগুলো কিন্তু শুভমান গিল ভালো খেলে আসছেন। এবং তারপর হচ্ছে বিরাট কোহলি 100 করার পর তিনি আউট হয়ে গেছেন। আর বন্ধুরা, বিরাট কোহলির ক্যাচটা গ্লেন ফিলিপস, ওইটা 4 হওয়ার কথা ছিল, ওইটা শুধু গ্লেন ফিলিপস বলেই ক্যাচটা নিতে তিনি সম্ভব হয়েছেন, বা এই ক্যাচটা নেওয়া কিন্তু সম্ভব হয়েছে। গ্লেন ফিলিপসের কিন্তু অসাধারণ। আগের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ওখানে মোহাম্মদ রিজওয়ানকে ওইভাবে ক্যাচ ধরেন, এবং এই ম্যাচে বন্ধুরা অসম্ভব ক্যাচকে তিনি সম্ভব করে দেখিয়েছেন, সত্যি অসাধারণ। তারপর হচ্ছে শ্রেয়াস আইয়ার বন্ধুরা, এখানে কিন্তু বলে রাখি 35 রানে কিন্তু 3 উইকেট পড়ে গেছিল ভারতীয় ক্রিকেট দলের, এবং সেখান থেকে আমাদের শ্রেয়াস আইয়ার কিন্তু বন্ধুরা 4 নম্বরে অসাধারণ খেলছেন। তিনি কিন্তু 79 রান করেন কঠিন পরিস্থিতিতে এসে, কিন্তু বন্ধুরা তিনি দাঁড়িয়েছিলেন একটা খুঁটির মতো, এখানে কিন্তু 98 বলে তিনি 79 রান করেন এবং 4 মারেন, এবং দুটো কিন্তু অসাধারণ তিনি 6 মারেন। এবং তারপর হচ্ছে আকশা প্যাটেল বন্ধুরা, শ্রেয়াস আইয়ার আর আকশা প্যাটেল, এই দুইজন বন্ধুরা আমাদের পার্টনারশিপের জন্য কিন্তু আমরা একটু সম্মানজনক স্কোরে বা আমরা উইনিং স্কোরে কিন্তু যেতে পেরেছি। এখানে যদি দেখি যে আকশা প্যাটেল কিন্তু বন্ধুরা 42 রান করেছেন, 3টে 4 ও একটা কিন্তু 6 মেরেছেন। এখানে আমাদের বর্তমানে কিন্তু ক্রিকেটে বা বর্তমানে ভারতে কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার হচ্ছে আমাদের আকশা প্যাটেল, সেটা বলিং হাতে হোক, সেটা ফিল্ডার হোক, সেটা ব্যাটিংয়ে হোক, সমস্ত কিছুতে কিন্তু তিনি প্রপার অলরাউন্ডার পারফরমেন্স করে দিচ্ছেন ভারতীয় ক্রিকেট দলকে। এবং তারপরে হচ্ছে কেএল রাহুল বন্ধুরা, কেএল রাহুলের উপর আমার অনেকটা ভরসা ছিল, কিন্তু তিনি 29 বলে কিন্তু 23 রানিং করেন। কেএল রাহুল যদি এইভাবে খেলতে থাকেন, তাহলে সত্যি কথা বলছি পরের ম্যাচ থেকে কিন্তু আপনারা ঋষভ পান্তকে দেখতে চলেছেন। এবং তারপর হচ্ছে বন্ধুরা হার্দিক পান্ডিয়া লাস্ট পর্যন্ত টিকেছিলেন, তিনি কিন্তু লাস্টের দিকে মারা শুরু করেছিলেন, এবং সেই সময় তিনি দুর্ভাগ্যজনকভাবে ক্যাচ আউট হয়ে যান। তাছাড়া তিনি কিন্তু 2টো 6 ও 4টে 4 মেরেছেন। রবীন্দ্র জাদেজা বন্ধুরা 16 রান করেছেন 20 বলে, তো অ্যাভারেজ খেলেছেন। হার্দিক পান্ডিয়ার সঙ্গে ওই 16 রান কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল। এবং মোহাম্মদ শামি কিন্তু 5 রান করেছেন বন্ধুরা, এবং কুলদীপ যাদব 1 রান করেছেন। এবং তারপরে নিউজিল্যান্ডের বলাররা কিন্তু ভালো বল করেছে। নিউজিল্যান্ডের বলারের বিশেষ করে ম্যাট হেনরি বন্ধুরা 8 ওভারে মাত্র 42 রান দিয়ে 5টা গুরুত্বপূর্ণ উইকেট কিন্তু নেন। কেএল জেমিসন বন্ধুরা 8 ওভারে 31 রান দিয়ে একটি গুরুত্বপূর্ণ উইকেট নেন। আর তাছাড়া সবাই অ্যাভারেজ ছিলেন বোলিংয়ে, সবাই একটা করে উইকেট নিয়েছেন। এবং তারপর হচ্ছে ভারতের কিন্তু স্কোর দাঁড়ায় 249 রানে 9 উইকেটে বিনিময়ে, অর্থাৎ 250 রানে কিন্তু টার্গেট হয়। তো বন্ধুরা, তারপর কিন্তু নিউজিল্যান্ড ক্রিকেট দল ব্যাট ধরতে আসে, এবং ইয়ং কিন্তু এখানে মাত্র 22 রান করেন। এখানে রচিন রবীন্দ্র 6 রান করেন। এখানে রচিন রবীন্দ্রকে উইকেটটাই বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, কারণ এই প্লেয়ারটা যদি দাঁড়িয়ে থাকতো তাহলে কিন্তু ভারত জিততে পারতো না। এবং তারপরে হচ্ছে কেন উইলিয়ামসন, অর্থাৎ কেন মামা কিন্তু একাই টিকেছিলেন, 81 রান করেছেন, ভালো ইনিংস খেলেছেন। এবং তারপরে হচ্ছে ডেভিড মিচেল কিন্তু বন্ধুরা 17 রান করেছেন, আর কি সবাই অ্যাভারেজ ছিলেন। এবং তারপরে হচ্ছে মোহাম্মদ শামি বন্ধুরা 4 ওভারে 15 রান দিয়েছেন, এবং এখানে মোহাম্মদ শামি কিন্তু 4টে ওভারেই করেছেন, আর মোহাম্মদ শামি অ্যাভারেজ করেছেন। এবং তারপরে হচ্ছে হার্দিক পান্ডিয়া 4 ওভারে 22 রান দিয়েছেন, একটু মার খেয়েছেন ওডিআই হিসেবে, এবং একটা উইকেট নিয়েছেন। এবং ভারতীয় স্পিনাররা কিন্তু এখানে অসাধারণ বোলিং করেছেন, সেটা বরুণ চক্রবর্তী হোক, সেটা আকশা প্যাটেল হোক, সেটা কুলদীপ যাদব হোক, সেটা রবীন্দ্র জাদেজাই হোক না কেন, 4টি স্পিনার অসাধারণ বল করেছেন। এখানে কিন্তু 10 ওভার দিয়েছেন হচ্ছে আমাদের আকশা প্যাটেল 10 ওভারে মাত্র 32 রান দিয়ে কিন্তু একটি গুরুত্বপূর্ণ উইকেট কিন্তু তুলে নিয়েছেন। বরুণ চক্রবর্তী তো অসাধারণ খেলেছেন, 10 ওভারে 42 রান দিয়ে, মাত্র 42 রান দিয়ে কিন্তু 5টা ডেবিউ ম্যাচে 5টা উইকেট কিন্তু যা তা কথা না। এবং তিনি কিন্তু প্রমাণ করে দিলেন তিনি কেকেআর কোটায় চান্স পাননি, তিনি কিন্তু চ্যাম্পিয়ন্স কোটায় চান্স পেয়েছেন। এবং তারপরে হচ্ছে বন্ধুরা কুলদীপ যাদব 9 ওভারে 56 রান দিয়ে 2টো গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন। এবং রবীন্দ্র জাদেজা এখানে ভালো বল করেছেন, 8 ওভারে 36 রান দিয়ে একটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন। এবং নিউজিল্যান্ড কিন্তু 205 রান করেন, এবং ভারত কিন্তু 44 রানে কিন্তু জিতে যায়। এখানে আমরা বুঝতে পারছি যে ভারতীয় ক্রিকেট দলের বোলিং কিন্তু বর্তমানে প্রচণ্ড স্ট্রং। এবং এখানে
নিউজিল্যান্ড ক্রিকেট দলকে কিন্তু সম্পূর্ণভাবে স্পিনাররা একদম ধরাশায়ী করে দিয়েছে। আর বন্ধুরা, আপনাদের কেমন লাগলো ম্যাচটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা একটু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিন। তাহলে বন্ধুরা, আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে আরেকদিন আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকেট দেখতে থাকুন। ধন্যবাদ।